এক দলের মনে এরকম ছিল যে লুটে পুটে যা খেতে হবে এখনই খেন। আমি সেই দলে ঢুকতে পারি। আমরা রয়েছি দক্ষিণ দমদম পৌরসভা, অর্থাৎ দমদম বিধানসভার দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। ঠিক এই এলাকায় কিছু কাজ করতে আমরা এসেছিলাম, কিছু সাক্ষাৎকার নিতে আমরা এসেছিলাম, এবং এখানে এসে আমরা জানতে পারি যে শক্তিপ্রিয় দত্ত তিনি কিন্তু এই এলাকার দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 5 বছরের জন্য পৌরপিতা ছিলেন। সেই প্রাক্তন পৌরপিতার বাড়ি আমরা দেখতে পাই, এবং যে কাউন্সিলরের বাড়ি আমরা দেখানোর চেষ্টা করব যে কোনো বড় রাজপ্রাসাদ নয়। যেরকমটা আমরা চিত্র দেখে থাকি যে কাউন্সিলরদের বাড়ি একেবারে বড় রাজপ্রাসাদ, গোপন সুড়ঙ্গ রয়েছে, হাতির বাড়ি, একেবারে দারুণ ভাবে সাজসজ্জা করানো, দামি দামি জিনিসপত্র দিয়ে, মূল্যবান জিনিসপত্র দিয়ে সাজসজ্জা। সেই বাড়ির দৃশ্য দেখাচ্ছি আপনাদের। এমনই একজন কাউন্সিলর, কিন্তু তার বাড়িতে নেই কোনো দামি জিনিসপত্রের ছবি, নেই কোনো রকম রাজপ্রাসাদে যে সাজানো হয় যে জিনিসগুলো দিয়ে, সেরকম কোনো জিনিস। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শক্তিপ্রিয় দত্তের সামনে। তিনি কিন্তু প্রাক্তন পৌরপিতা ছিলেন এবং কোন রকম বড় রাজপ্রাসাদ তৈরি করতে পারেননি। তিনি এখনো বাইরে খোলা মেলা ভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমরা প্রচুর কাউন্সিলরদের বাড়িতে গেছি, তাদের প্রতিক্রিয়া নিয়েছি, সাক্ষাৎকার করেছি, কিন্তু প্রত্যেকটি বাড়ি যেন একেবারে রাজপ্রাসাদ, হাতির বাড়ি। এখানে এসে আমরা হতবাক হলাম যে কেন সেই রাজপ্রাসাদ এই বাড়িতে তৈরি হয়। সেই বিষয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন স্যার, কি বলবেন? হাতির বাড়ি বানাতে পারলেন না? প্রাক্তন পৌরপিতা ছিলেন আপনি। আসলে মুশকিল হয়েছে কি, আমি তো পেশায় শিক্ষক, আর আমার বাবাও প্রথম জীবনে পেশায় শিক্ষকই ছিল, এবং 41 বছর শিক্ষকতা করেছি একটানা। সুতরাং অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে কোনো কিছু করার মধ্যে আমি অন্তত কোনো গৌরব দেখি না। আমার বাবাও দেখতেন না। আমরা যে বাড়িটায় আছি এটা একদম একদম বাবার তৈরি করা, মানে এটা 60 বছর 70 বছর এই বাড়ির বয়স হয়ে গেছে, সেইখানেই রয়েছি। আমি প্রথমে 1997 আমাকে ভারতীয় জাতীয় কংগ্রেস নমিনেশন দিয়েছিল। তখন কেউ কংগ্রেস দাঁড়াতে চাইতো না, তখন তো চারদিকে সিপিএমের যে অবস্থা ছিল, কেউ দাঁড়াতে চাইতো না। আর এই এলাকাকে বলা হতো সিপিএমের দুর্গ, ক্যাসেল অব দি সিপিএম। এই সমস্ত অঞ্চল, দমদম, কেউ দাঁড়াবার সাহসই করতো না। তখন দাঁড়িয়েছিলাম, লড়াই দিয়েছি। শুনতে পাচ্ছি সব জায়গায় ভোট লুট হয়ে সব সারেন্ডার করে দিচ্ছে। আমরা 5টা পর্যন্ত লড়াই করেছি, হারবো, জমি ছাড়বো। যাক, তারপর তো অনেক জল গড়িয়েছে। 2009 এবার তৃণমূল টিকিট দিল, এবং 2009 আমি জয়েন করেছি। এবং কংগ্রেসের সাথে আমাদের সেবার কিন্তু অ্যালায়েন্স হয়েছিল 2009। কিন্তু আশ্চর্যের বিষয়, যেহেতু আমি মানে কংগ্রেসের কাছে একটু ভালো ক্যান্ডিডেট ছিলাম, আর সেখান থেকে বেরিয়ে এসছি, যে তখনকার সময় প্রদীপ ভট্টাচার্য, দেবী ঘোষাল, যারা যারা ছিল, তারা সকলেই রিকোয়েস্ট করেছিল, সত্যি তুমি যেও না, তুমি থাকো। কিন্তু আমি যেহেতু চলে এসেছিলাম, তাই শুধুমাত্র আমার ওয়ার্ডেই কোনো অ্যালায়েন্স হয়নি কংগ্রেসের, আর সব ওয়ার্ডে অ্যালায়েন্স হয়েছে। ফলে আমার ওয়ার্ডে কোনো রাজনৈতিক নেতা বক্তব্য রাখতে আসেনি, না কংগ্রেস না তৃণমূল, কেউ আসেনি। আমাকে একা একাই আমার বক্তব্য রাখতে হয়েছে। আশেপাশে স্থানীয় যারা বক্তা তারা বক্তব্য রাখে, এবং আমাকে লড়তে হয়েছে একদিকে সিপিএমের সঙ্গে, একদিকে কংগ্রেসের সঙ্গে, একদিকে বিজেপির সঙ্গে, আর একা। সেই অবস্থায় লড়াই দিয়ে আমি কিন্তু মাত্র 3 ভোটে জিতেছিলাম, এবং আমাদের তখন সিট হয়েছিল, ওদের হয়েছিল 17টা, আমাদের হয়েছিল 18টা। একটা সিটের ব্যবধানে আমরা ভোট পেয়েছিলাম। আমার কাছে তখন প্রচুর অফার এসেছিল, প্রচুর অফার। সত্যি তুমি আমাদের এখানে জয়েন করে ভালো, তোমাকে ভাইস চেয়ারম্যান করব, তোমাকে সিআইসি করব। আমি বলেছি না, আমি তৃণমূলে উঠে দাঁড়িয়েছি, তৃণমূলেই থাকবে, একটা সিট। মানে আমি ওদিকে চলে গেলেই
ভোটটা পেয়ে যায় কংগ্রেস আর সিপিএম, কংগ্রেস পেয়ে যায়, কিন্তু আমি যাইনি, আমি সেখানেই রয়েছি। তো তারপরে মিউনিসিপ্যালিটিতে আসা যাওয়া কাজ কর্ম করতে 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 প্রায় শুনতাম অনেকেই বলতো কাউন্সিলরদের মধ্যেই, তারপর কি যে ছোটখাটো নেতারা যারা কাউন্সিল যাতায়াত করতো, ওই যা করার 5 বছরের মধ্যে করতে হবে, যা করার 5 বছরের মধ্যে করতে হবে। তা আমি অনেককে বলতাম যে তোরা এই কথা কেন বলছিস, 5 বছরের জন্য করতে হবে, 5 বছর করতে হবে। আমরা 34 বছর পরে আমরা এই শাসনে এসেছি, 42 বছর পরে মিউনিসিপ্যালিটিতে এসেছি, তা আমরা কি 5 বছরের জন্য এসেছি? আসলে এমন একটা বিষয় হয়েছিল যে তখন যেন সকলের এক দলের মনে এরকম ছিল যে লুটে পুটে যা খেতে হবে এখনই খেন। আমি সেই দলে ঢুকতে পারিনি কোনো কালেই। আমি আমার সৎ পথেই, এবং এই 5টা বছর যে আমি কাউন্সিলর ছিলাম না, প্রায় হাত গুনে বলা যাবে যে আমি কদিন বাড়ি ছিলাম ঠিক মতো, একেবারে কাজের ওপরেই ছিলাম। এখানকার লোকরাই বলবে, সে সিপিএম হোক বা বিজেপি হোক, কংগ্রেস হোক, তারাই বলবে যে মাস্টারমশাই কেমন। তো এখন যেমন অনেক কাউন্সিলর শুনছি বেরোতে পারছে না, নানান কারণে, সকলেই যে খারাপ করাপ্টেড একথা আমি বলছি না, কিন্তু অনেকেই বেরোতে পারছে, আর বেশিরভাগই বেরোতে পারছে না। আপনি বেরোতে পারছেন রাস্তাঘাটে টিম? হ্যাঁ হ্যাঁ, আমি তো সকালবেলা সন্ধ্যাবেলা তোমরা এখনো, তাই আমি এলাম, আমাকে ফোন করবে, আমি বেরিয়েছি, আবার সন্ধ্যাবেলা বেরোবো, আবার গোড়া বাজার যাবো, আবার সুভাষনগর যাবো, যখন যেখানে যাবার যা করবে তাই করছি। কেউ তো আমাদেরকে ফিরেও তাকাচ্ছে না যে মাস্টারমশাই কোথায় যাচ্ছে। টোটোওয়ালা, অটোওয়ালা সবই তো, চলুন মাস্টারমশাই গোড়া বাড়ি যাবো, বসুন, কেউ তো কিছু করছে না। সেই অবস্থায় তো রয়েছে যে ডিম থেরাপি যেসব দেখছি বা শুনছি, যদিও এটাকে আমি সমর্থন করি না। যদি কেউ অপরাধ করেই থাকে, যদি কেউ দুর্নীতি করে থাকে, তার জন্য আইন আছে। আর আপনারা তো বারবারই বলছেন যেখানে আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না। তাহলে তা কেন হবে? আমি যদি অপরাধ করে থাকি, আবার এগেনস্ট এফআইআর হয়েছে, পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে, আদালতে আমাকে দেবে, আদালত বিচার করবে। কিন্তু কেন এই সমস্ত ডিম ছোড়া অসভ্যতা করে? এটা কিন্তু আই ডোন্ট ওয়ার্ক, এটাকে আমি বরদাস্ত করি না। আরেকটি প্রসঙ্গে আসবো যে আপনি বললেন যে 2009 সালে আপনি যেভাবে একা সমস্ত দলের বিরুদ্ধে লড়াই দিয়েছিলেন, সমস্ত লড়াইটা আপনি করেছেন। তারপরে কি টিকিট পেয়েছিলেন? তারপরে বলতে ঠিক তার পরের বছর এটা তো মহিলা হয়ে গেল, তখন মিসেসকে দিয়েছিল, জিজ্ঞেস করেছিল, দিয়েছি। কিন্তু তখন হলো কি, যেহেতু মানে আমি, এটা বলাটাও ঠিক না, এতটা নাম করে ফেলেছি সবার মুখেই মাস্টারমশাই মাস্টারমশাই মাস্টারমশাই, এত কাজ করেছে এত কাজ করেছে, ন্যাচারালি ওই আমাদের বলে না যে বাঙালি হচ্ছে একটু কাকড়ার দল, একজন উঠতে চাইবে তার একজন কামড় দিয়ে নেবে, সেই বাদলের তৈলাক্ত বাসে ওঠার মতো, 2 পা উঠবো তো 3 পা নিচে নামিয়ে দেবে। তখন একদল দল বিরোধী কাজ করে হারিয়ে দিল আমার মিসেসকে। তখন একটু আশ্চর্য হয়ে যায়, আমি তো বুঝতে পারিনি, এবং হারার কোনো প্রশ্নই ছিল না, আমার কোনো প্রশ্ন ছিল না। এবং যারা সিপিএম করতো, যারা কংগ্রেস করতো, তারাও বলছে যে মাস্টারমশাই আপনাকে তো আপনার ঘরের লোকটাই হারিয়ে দিল, আমরা তো আপনাকে ভোট দিয়েছি, আমরা কাকিমাকে ভোট দিয়েছি, কে বলছে আমরা বৌদিকে ভোট দিয়েছি, আমরা, তারা বলছে প্রত্যেকেই। যেমন তো অবাক হয়ে গেলাম রেজাল্ট বেরোবার পর, তার মানে আপনার ঘরের লোকরাই আপনাকে ভোট দেয়নি। এবং পরবর্তীকালে যা খবর পেলাম বা দেখলাম বা যাচাই করে দেখলাম, যা সত্যিই তাই, আমার ঘরের লোকরাই আমাকে ভোট দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঘরের লোক যারা আমাদের ভোট দিল না, ঠিক তার পরের বছর দল সেই ব্যক্তিকে নমিনেশন দিল। এমনকি আমাকে ডেকে জিজ্ঞাসা করলো না যে কাকে নমিনেশন দেয়া যায়, এইটুকু অপশন নিল না, ঠিক সেই ব্যক্তিকেই দিল, সেই ব্যক্তি এবং সেই দলকেই দিল নমিনেশন। কিন্তু আমরা তো দলের বিরুদ্ধে যেতে পারি না, কাজ করেছি। তখন আমাকে সভাপতি করা হয়েছিল, আমার সভাপতিকালীন থাকাকালীন একটা বিধানসভা হয়েছে, একটা লোকসভা হয়েছে, একটা পৌরসভা হয়েছে। আমার
এবং তিনটেতেই ব্রাইট রেজাল্ট। এবং মানে লোকসভাতে 35টা ওয়ার্ডের 18টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোট হয়েছিল আমার ওয়ার্ড। 2009 সগরদা জিতেছিল। কাউন্সিলের নির্বাচনের পরে 2009 ব্রাত্য হয়েছিল, সরি, হ্যাঁ ব্রাত্য জিতেছিল, মানে আমাদের এমএলএ বিধানসভা নির্বাচন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই যারা বিরোধিতা করেছিল, যারা বেইমানি করেছিল, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তাদেরই নমিনেশন দিল। তাদের ক্যান্ডিডেট জেতার পরে, কারণ আমরা তো বিশ্বাসঘাতকতা করিনি, আমরা তাকে তো জিতিয়েছি, আমরা তো পাল্টাটা করতে যাইনি, কারণ সেটা দলের ক্যান্ডিডেট, আমার দলকে জেতাতে হবে। যেই সে জিতলো, তারপরে আমার সভাপতিত্বটাকে ক্যান্সেল করা হলো। তা আমাকে জিজ্ঞেস করেছিলাম এমএলএকে, ব্রাত্যটাকে, যে আমার সভাপতিত্ব কাটলেন কেন? আমার তো ব্যাকগ্রাউন্ড তো খারাপ না। বলো না, কাউন্সিলর চাইছে না। ফলে সেই কাউন্সিলরই চাইছে না যে কাউন্সিলর গত নির্বাচনে বিশ্বাসঘাতকতা করেছিল এবং পরের নির্বাচনে আমাদের দ্বারাই ভোটে জিতে নির্বাচিত হয়েছে। সেই কাউন্সিলরই বলছে যে একে আর চাই না। তারপর তো দলের অবস্থা যা এখন সকলে দেখতে পাচ্ছি, যে দলের অবস্থা কি। তবে আমরা তৃণমূলে ছিলাম, এখনো তৃণমূলেই আছি। আর অন্তত মমতা ব্যানার্জি যতদিন আসে তৃণমূল ধরে, ততদিন তৃণমূলেই থাকবো। আমরা তো কিছু পাওয়ার আশায় আসেনি, আমরা দলটা করেছি। 68-69 সাল থেকে দল করা শুরু করি, বুঝে না বুঝে। তখন বিশ্বব্যাংকের চেয়ারম্যান, তোমরা গল্প শুনেছিল যাই না, বিশ্বব্যাংকের চেয়ারম্যান ম্যাকনামারা কলকাতাতে এসেছিল। তখন ডিএসও এর একটা আন্দোলন করেছিল যে ভারতবর্ষ কিনতে আসছে, ম্যাকনামারাকে আমরা নাবতে দেবো না। সেই সময় আমরা বুঝে না বুঝে সেই মিছিলে গিয়েছিলাম। তখন থেকে রাজনীতি শুরু, গো ব্যাক ম্যাকনামারা, তখন থেকে শুরু, আজও চলছে। আর এক দল এসছে যারা সুযোগটাকে কাজে লাগাচ্ছে, এদের অপরচুনিস্ট বলে, যেটাতে এখন এমএলএ এমপিদের মধ্যে তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মতো ছোটোখাটো যারা থেকে তার লোভই হলো, ঠিক আছে, তাদের লোভ আছে। তা কেউ 3 বছরের সাংসদ, কেউ 4 বছরের সাংসদ, কেউ 5 বছরের সাংসদ, কেউ 5 বারের সাংসদ, 3 বারের সাংসদ। তো এদের তো দেখছি লোভ আরো গগনচুম্বী। সেই অবস্থায় এসে এখন দল দাঁড়িয়েছে। তবু বলবো যে একটা কথা আছে বাংলাতে আমাদের, যে বলদ গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ, শূন্য গোয়ালই থাকবে মমতা ব্যানার্জির। বলদ গরু বেরিয়ে যাক, দুষ্টু গরু বেরিয়ে যাক, শূন্য গোয়ালই থাক। শূন্য গোয়াল থেকে শুরু করা হোক, তৃণমূল কংগ্রেসটা বাজবে। বাংলার মানুষ কিন্তু এখনো মমতা ব্যানার্জির জন্যই অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে, এবারের নির্বাচনটাকে যদি কেউ বলে যে অ্যাবসলিউটলি জনতার রায় হয়েছে, তা কিন্তু হয়নি। যদি অ্যাবসলিউটলি জনতার রায় হতো, তাহলে ওদের ডিম ফেরার দরকার ছিল না, ওদের এত অ্যারেস্ট করার দরকার ছিল না, কিচ্ছু ছিল না। ওরা জানে যে আমরা কিন্তু জনতার রায় আসেনি 100%, এসছে, জনতার রায় আছে, 100% না, 20%। আর 80% ওই 5টা সংস্থা করে দিয়েছে, আর 80%-এর মধ্যে 90% করে দিয়েছে জ্ঞানেশ কুমার। তবেই কিন্তু এসছে। তোমরা যখন চ্যানেল চালাও, তোমরা নিশ্চয়ই শুনেছো ইলেকশনের আগে সমীর ভট্টাচার্য একটা কথা বলেছিল, ইলেকশন না হলেও আমরা জিতবো, ইলেকশন হলেও আমরা জিতবো। তাহলে হোয়াট ডাজ ইট মিন, যে ইলেকশন না হলেও জিতবো? এই ইলেকশন না হলেও জিতবো, এই কথাটার মানে হচ্ছে যে অলরেডি তারা সমস্যাটা ঠিক করে ফেলে দিয়েছিল। যদি প্রয়োজন হয় কাউকে নমিনেশন দিয়ে দেবো না, আমরা এই নমিনেশন দেবো 147টা, আমরাই বেরিয়ে যাবো 148টা, কাউকে নমিনেশন দিয়ে দেবো না, এটা করে ছাড়বো। অর্থাৎ হুক আর বাই কুক, এবার আমরা পশ্চিমবাংলাটাকে নেব, এটা তারা ঠিক করে নিয়েছিল এবং করেছিল। তাই আমাদের যে ডিফারেন্স আছে 30 লক্ষের মতো, তা 23 লক্ষ তো অ্যাডজুডিকেশনে বাদ রয়েছে, এখন তো বাদ রয়েছে। তোরা বেরিয়ে যাবে, তেরে কি বেরিয়ে যাবো বলে?
তবু এগিয়ে গেছে। ঠিক আছে, মেনে নিয়েছি। কেউ জিজ্ঞেস করে যে এখন মুখ্যমন্ত্রীর নাম কি, তা নিশ্চয়ই বলবো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শিক্ষামন্ত্রীকে শারদত্ত মুখোপাধ্যায়, নিশ্চয়ই বলবো, যেহেতু জনতার রায় এসছে। আমরা পরবর্তী জনতার রায়ের জন্য অপেক্ষা করবো 29 সাল। রাজনীতিতে অনেক অভিজ্ঞ আপনি। প্রত্যেকেই তৃণমূল অন্দর থেকে বা বাইরে থেকে অনেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করেছেন। আপনারও কি তাই মনে হয়? 100% না হলে 90%। এটা যদি 100% না হয়, 90%। মানে একটা কথা যে যত দোষ নন্দ ঘোষ, এটা বললে ভুল হবে। এই যত দোষ নন্দ ঘোষ, তা নন্দ ঘোষই যদি হবে, তাহলে আমরা চারদিকে এত সবাইকে ধরতে দেখছি কেন? তাতে একজনকেই ধরতো। তা চারদিকে তো আমরা ধরতে দেখছি। হ্যাঁ, এবার কেন আমরা অভিষেককে বলছি, এই যাদেরকে ধরা হচ্ছে এরা দল, মানে হোল এরা বিলংস টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে এ, রাজনীতি করে তো রাজনীতিতে আসেনি, করে না, কোনোদিন ছাত্র পরিষদ করেনি, যুব কংগ্রেস করেনি, মার খায়নি, মিছিল করেনি, পথসভা করেনি, দেয়াল লেখেনি, পোস্টার মারেনি। আমরা নিজের হাতে দেয়াল লিখেছি, নিজের হাতে পোস্টার মেরেছি, নিজেরা মিটিং করেছি, নিজেরা মিছিল করেছি, নিজেরা মার খেয়েছি, নিজেরা পালিয়ে গেছি। ওকে তো সব কিছুই করতে হয়নি। ও তো বলে না ওই কথায় কথায়, যে ওই আমরা বলি না যে সোনার চামচ মুখে দিয়ে বাগান মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি করেছে, সে সেই বাগানের মালিক হয়েছে, কিন্তু বাগানটাকে রক্ষণাবেক্ষণ করতে পারলো না। সেই বাগানটাকে রক্ষণাবেক্ষণ করতে পারলো না। এটা ঘটনা যে ওর ঔদ্ধত্য, এটা দলের মধ্যে সকলে বরদাস্ত করতে পারছিল না, এবং দল যদি এইভাবে না হারতো তাহলে এটা বোঝাও যেত না। এটা ঘটনা। তবে দলের যে একাংশ খুব করাপ্টেড হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আমি যত দোষ নন্দঘোষ অভিষেককে দেখিয়ে বেরিয়ে যাব, তাহলে এত চারদিকে ধরছে কেন? তার শুধু অভিষেককে ধরলেই তো হয়ে যেত, যে আপনারা সবাই সাধু, ওই একমাত্র চোরকেই ধরো। তা এখনো তো সিবিআই তো আছে, কবে থেকে লেগেছে ওর পেছনে। দেখো এখনো কিন্তু কিছু প্রমাণ পাচ্ছে না যে ওকে অ্যারেস্ট করবে, এখনো কিন্তু পাচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে একের পর এক। এখন সই নিয়ে পড়েছে, সই চলে যাবে খাতা নিয়ে পড়বো, খাতা চলে যাবে বই নিয়ে পড়বো। মানে ওকে যেন তেন পোকার এলো, একটা কিছু ক্লু চাই। আর ওর যদি সত্যি সত্যি সেরকম বড় স্ক্যামও থাকতো, আমার মনে হয়, এটা আই ফিল ইট, তাহলে কিন্তু ও এত জোর গলায়, এত মাথা উঁচু করে কথা বলতে পারতো না, যদি সত্যি সত্যি থাকতো। হ্যাঁ, হয়তো করিয়েছে, ওর দ্বারা হয়তো করানো হয়েছে, কিন্তু ওর ইনভলভমেন্ট পাওয়াটা আমার মনে হয় কষ্টকর। তাহলে একটা ছেলেকে আছে কতদিন ধরে একই সঙ্গে তিনটে সংস্থা ডাকছে, ইডি ডাকছে, সিবিআই ডাকছে, সিআইডি ডাকছে, এবং তিনটে কেসে ডাকছে। ন্যাচারালি এখন মানুষ যেটা মনে করবে সেটা করবে। 2026-এ তৃণমূলের যেই ভরাডুবি, তার পেছনে অনেকেই অনেক কারণ বলছেন। একটা কি কারণ এটা হতে পারে যে যারা সৎ তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন, নেতা ছিলেন, তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া? আপনার কি মনে হয়? 100%। এই দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস চলছে যে যারা সৎ, যারা দল করছে, দলন্ত প্রাণ, যারা টাকা ইনকাম করতে পারবে না বা টাকা ইনকাম করে আমাকে দিতে পারবে না, সাপ্লাই করতে পারবে না আমাদেরকে, এদেরকে রেখে লাভ নেই। এমন লোককে দাও যে টাকা সাপ্লাই দিতে পারবে, টাকা তুলতে পারবে, টাকা দিতে পারবে। এইসব মাস্টারমশাই শাস্ত্রমশাই দিয়ে ওসব হবে না। এরা প্রমোটারের কাছে গিয়ে টাকাও চাইতে পারবে না, জমি দালালি করতে পারবে না, জমি মাফিয়া হতে পারবে না, দোকানে দোকানে তোলা চাইতে পারবে না। এদেরকে রেখে লাভটা গিয়েছে, এদেরকে সাইড করো। দীর্ঘদিন ধরে হচ্ছে, দীর্ঘদিন ধরে বহু বসে আছে, বহু। আমরা তবু এখনো তো আমরা করছি, অনেকেই করছে না আর। তাদের মান সম্মান দলের মধ্যে রক্ষা করার জন্য তারা বসে গেছে, তারা তৃণমূলটাই করছে কিনা বাড়িতে বসে। আমরা তো এখনো করছি, এটা 100%। সৎকে সরিয়ে রাখে।
আমরা দেখেছি যে যেকোনো মিছিলে, যেকোনো পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেলিব্রিটিরা সবসময় হাঁটতো এবং তারাই কিন্তু গতকাল দেখলাম যে এনসিপিআই তে গিয়ে তারা যোগ দিয়েছেন। তৃণমূল কি আবার চাইবে যে সদ্দের ফিরিয়ে আনতে? বা যদি আপনার কখনো সুযোগ হয় আবার তৃণমূলের টিকিটে দাঁড়ানোর, আপনি কি দাঁড়াবেন? না, যদি আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়ানোর জন্য, আমি নিশ্চয়ই দাঁড়াবো। যদি আমার ফিজিক্যাল স্ট্রেংথ পারমিট করে নিশ্চয়ই দাঁড়াবো। আর সেলিব্রিটিদের নেওয়ার জন্য যে বিষয়টা রাজীব গান্ধীর সময় শুরু হয়েছিল, এটা তার কারণে বলা হচ্ছিল যে সমাজের সর্বস্তরের মানুষকেই ওই রাজ্যসভায় যাওয়ার কথা, সমাজের সর্বস্তরের। তার মানে এই না যে সেলিব্রিটি হলেই সে রাজনীতি করতে পারবেন, নট দ্যাট। বা কোনো সমাজ সেবক যা রাজনীতি করতে পারবে না, তাই না। কোনো এনজিওর যারা বিখ্যাত নাম করা লোক আছে, সুজাত ভদ্র, হান্তান, এরা নিশ্চয়ই রাজ্যসভায় যেতে পারবে। সেই ভেবেই কিন্তু রাজ্যসভায় পাঠানো হয়। এবং আমাদেরও যাদেরকে পাঠানো হয়েছিল, এখন তো দেখছি যে তারা মানে তাদের গ্ল্যামারটাকে শুধু কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে তারা ঢুকেছে। এখন অর্থ দেখতে পেরেছে, ক্ষমতা দেখতে পেরেছে, এখন তারা সেখানে গেছে। তা আমার মনে হয় যে পরবর্তীকালে এই সেলিব্রিটিদের যত কমানে তত দলের পক্ষে মঙ্গল। আর যদি সেলিব্রিটি আনতে হয়, সঙ্গে সঙ্গে তাকে আরেকটাও দেখতে হবে, যিনি সেলিব্রিটি হয়ে সমাজে ওনার কী অবদান আছে, কী অবদানটা আছে। অনেক সেলিব্রিটি আছে যাদের সমাজে অবদান আছে, এনার কী অবদান আছে দেখি, তাহলেই তাদের আনা উচিত। তা নাহলে এদেরকে বন্ধ করা উচিত। দলীয় নেতা, দলন্ত প্রাণ মানুষগুলোকেই জায়গা দেওয়া উচিত। আমি সেটাই মনে করি।